আমি হোটেল থেকে আরোহীর জন্য খাবার এনে একটা রিক্সা নিয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে দেখি মা আর বোন মন খারাপ করে বসে রয়েছে। শ্রেয়া আমাকে দেখে আমার কাছে দৌড়ে চলে আসলো। কিরে, মন খারাপ করে বসে রয়েছিস কেন? দেখ না ভাইয়া, আমি মাকে কখন থেকে ভাত দিতে বলেছি, কিন্তু মা আমাকে ভাত দিচ্ছে না, উল্টো আমাকে বকছে। মা, তুমি ওকে খেতে দিচ্ছ না কেন? শ্রেয়ারা, তুই রান্নাঘর থেকে ভাইয়ের জন্য পানি নিয়ে আয় তো। শ্রেয়া পানি আনার জন্য চলে গেল। কি হলো বল? কি খেতে দেবো? বাড়িতে তো একটাও চাল পর্যন্ত নেই। চাল নেই মানে? তাছাড়া তোমার কাছে টাকা নেই? না রে, যে টাকা ছিল কালকে বাড়িওয়ালাকে দিয়ে দিয়েছি। তুমি আমাকে আগে বলবে না তোমার কাছে টাকা নেই? তুমি পানি গরম করো, আমি গিয়ে চাল ডাল নিয়ে আসছি, তারপর সবাই মিলে খাবো। আচ্ছা। আমি চাল কেনার জন্য বাইরে চলে আসলাম, কিন্তু আমার কাছেও তো টাকা নেই। এখন কি করে চাল কিনবো? চাল না কিনলেও তো হবে না, না হলে যে আমার পিচিটা না খেয়ে কাটাতে হবে। কি করব কি করব ভাবতে ভাবতে যে কাকা রিক্সা ভাড়া দিয়েছিল তার কাছে গেলাম। তার কাছ থেকে কিছু টাকা ধার এনে চাল ডাল কিনে বাড়িতে গেলাম। কিন্তু বাড়িতে গিয়ে আমি অনেকটা অবাক হলাম, কারণ আরোহী এসেছে। আরোহী শ্রেয়ার সাথে খেলা করছে। আমি মাকে ডাক দিলাম, মা, সব কিছু নিয়ে এসেছি। ঠিক আছে, দে আমাকে, আমি রান্না করছি, তুই ফ্রেশ হয়ে আয়। আচ্ছা। আমি ফ্রেশ হয়ে এসে শ্রেয়ার পাশে বসলাম। ভাইয়া, তুমি আগে কেন বললে না যে ভাবি আসবে? আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই তোমার ভাইকে বলতে না বলেছিলাম। ভাবি, তুমি না অনেক ভালো। বাহ, ভাবিকে পেয়ে আমাকে তো ভুলেই গেলি। ভাইয়া, তুমিও না আমার মতন শুধু শুধু রাগ করো। রাগ করব না তো কি করব? আমি আসার পরে তো তুই আমার সাথে ঠিকমতো কথাও বলিস নাই। তোমার সাথে কিভাবে কথা বলবো? তুমি এসেই তো আবার বাজারে চলে গেলে। তখনই মা শ্রেয়াকে ডাক দিল। শ্রেয়া মার কাছে চলে গেল। ম্যাডাম, হঠাৎ করে এই চাকরের বাড়িতে আসলেন যে? তোকে এতবার ফোন দেওয়ার পরেও তুই যখন আমার ফোন ধরছিলি না, তাই দেখতে আসলাম আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছিস নাকি। না ম্যাডাম, আমি চাকর মানুষ, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি পাবো? তাছাড়া আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আমারই ক্ষতি হবে। এই কথাটা সব সময় মনে রাখিস, তাহলেই তোর জন্য ভালো হবে। ম্যাডাম, আপনাকে একটা অনুরোধ করার ছিল। কি? দয়া করে মা আর বোনের সামনে আমার সাথে চাকরের মতো ব্যবহার করিয়েন না, না হলে ওরা অনেক কষ্ট পাবে। আচ্ছা। তারপর মার রান্না হওয়ার পর আমি আর আরোহী বাড়িতে চলে আসলাম। রাতে আরোহী যখন খেতে বসলো, তখন আমি আরোহীকে বললাম, ম্যাডাম, কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা বলি। কি? প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কি আমাকে ছুটি দিতে পারবেন? কেন? আমি একটা কাজ ঠিক করেছি, সেইটা করব। না হলে আমার মা আর বোন না খেয়ে মরে যাবে। তুই চলে গেলে আমার কাজগুলো কি তোর বাপ এসে করে দেবে? না ম্যাডাম, আপনার কাজগুলো করেই আমি যাব। ছুটি দিতে পারি যদি আমি ফোন করার পর 30 মিনিটের মধ্যে বাড়িতে আবার চলে আসতে পারোস, তাহলেই ছুটি দিব। আচ্ছা, আসবো। ঠিক আছে, তাহলে যেতে পারিস। ধন্যবাদ ম্যাডাম। তারপর থেকে প্রতিদিন আমি দুপুরে আরোহীকে বাড়িতে নামিয়ে আরোহীর খাবার দিয়ে আমি সেই কাকার কাছে চলে যেতাম। সেখান থেকে রিক্সা নিয়ে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালাতাম। এইভাবেই 1 মাস চলে গেল। সন্ধ্যায় যখন আমি বাড়িতে এসে যা দেখলাম, তখন অনেকটা অবাক হয়ে গেলাম। আমি বাড়িতে আসতেই দেখি ঘরের মধ্যে আরোহীর মা বাবা, আমার মা আর শ্রেয়া বসে রয়েছে। তাদের পাশে আরোহী বসে বসে কান্না করছে। আরোহীর শরীর দেখে মনে হচ্ছে কেউ আরোহীকে অনেক মেরেছে। তোমরা সবাই এখানে? মা, তুমি বা কষ্ট করে এত রাতে এখানে আসতে গেলে কেন? যদি কোনো দরকার হতো তাহলে আমাকে বলতে, আমি চলে যেতাম। ঠাস 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 ঠাস।
এবার মা আমাকে থাপ্পড়গুলো মারলো। মা, তুমি আমাকে মারলে? আমি অনেকটা অবাক, কারণ আমি এত বড় হয়েছি, মা কখন আমার গায়ে হাত তুলে নেই। আমি যত বড়ই অন্যায় করি না কেন, মা আমাকে কখনোই কিছু বলেনি। আর আজকে সেই মা কোনো কারণ ছাড়া মারলো। কথাটা ভাবতেই আমার চোখ দিয়ে পানি বের হতে লাগলো। তোর মতো ছেলেকে জন্ম দিয়ে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। তোর জন্মের সময় যদি আমি তোকে মেরে ফেলতাম, তাহলে আজকে সবার সামনে আমাকে নিচু হতে হতো না। মার কথাটা শুনে আমি অনেক বেশি কষ্ট পেলাম। আমি কি এমন করেছি যার জন্য আমাকে জন্ম দিয়ে তুমি তোর জীবনের সবথেকে বড় ভুল করেছো? কেন, তুই জানিস না? না। আবার মিথ্যা কথা বলছিস। বিশ্বাস করো, আমি মিথ্যা বলছি না। সাগর, তোকে তো আমি এসব কোনদিন শেখাইনি। আমি কষ্ট করে তোকে লেখাপড়া শিখিয়েছি, নিজের একবেলা না খেয়ে তোকে খাইয়েছি, আর তুই এমন কিছু করবি তা আমি কোনোদিনও ভাবতে পারিনি। মা কান্না করে দিয়েছে। সাগর, বাবা তোমার টাকা লাগবে সেটা তুমি আমাকে বলতে। আমার যা যা আছে সব কিছু তো তোমার আর আরোহীর। তোমার যত টাকা লাগতো আমি তোমাকে দিতাম, কিন্তু তুমি টাকার জন্য শুধু শুধু আমার মেয়েকে মারলে কেন? আমি আপনার টাকা দিয়ে কি করব? আর আমি শুধু শুধু আরোহীকে মারবই বা কেন? দেখছো তুমি এখনো কেমন আমাদের সাথে মিথ্যা বলেই যাচ্ছে। আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি এই ছোট লোক ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দিও না। ওই শুধু আমার মেয়েটাকে ভালোবাসার নাটকে ভুলিয়ে আমাদের টাকা পাওয়ার জন্য বিয়ে করেছে। মা, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আরোহীকে টাকার জন্য বিয়ে করিনি। কত বড় সাহস এবার মিথ্যে বলে! বিয়ের আগে তুমি আরোহীর কাছ থেকে 10 লক্ষ টাকা নাওনি, আর এখন যখন তুমি আবার আরোহীর কাছ থেকে টাকা চাচ্ছে, আরোহী তোমাকে না করে দিয়েছে দেখে তুমি আরোহীকে মারোনি। আমি বিয়ের আগে আরোহীর কাছ থেকে টাকা এনেছি ঠিকই, কারণ জয়ের অ্যাক্সিডেন্টের জন্য টাকাগুলো লাগতো। কিন্তু এখন আমি আরোহীর কাছে টাকা চাইনি, আর আরোহীকে মারিও নি। তাছাড়া আপনারাই বলুন, আমি এখন টাকা এনে কি করব? কেন, তোমার মা আর বোনকে দেওয়ার জন্য। আরোহী এতদিন তোমাকে টাকা দিয়েছে, তাই তো তুমি ওদের খাওয়াতে পেরেছো, না হলে তো ওরা না খেয়ে মরতো। আর যখন আরোহী আর তোমাকে টাকা দিতে না করলো, তখন এই বলে দিয়ে তুমি আরোহীকে মারতে। আরোহীর মা যে বেলটা দেখালো, সেইটা বেলটা দিয়ে প্রায় প্রতিদিন আরোহী আমাকে মারে। আমার এই বাড়িতে আসার 15 দিন পর আরোহী হোটেলের খাবার খেতে না করে দেয়, আর বলে আমাকে আরোহীর জন্য রান্না করতে, যাতে আমি কাজ করতে করতে কম সময় পাই। তবুও আমি আরোহীর জন্য রান্না করতাম, কিন্তু অনেক সময় লবণ, মশলা এবং বিভিন্ন জিনিস কম হতো, তাই আরোহী আমাকে থাপ্পড় মারতো। কিন্তু এক সময় আমাকে মারতে মারতে আরোহীর হাত ব্যথা হয়ে যেত, তাই আরোহী এই বেলটা কিনে নিয়ে এসেছিল, আর এইটা দিয়েই আমাকে প্রায় মারতো। আমরা না খেয়ে মরে যেতাম, তাও সেটা সুখের হতো। কিন্তু তুই তো শেষ পর্যন্ত বৌমার কাছ থেকে টাকা এনে আমাদেরকে পেট ভরালি। মা, বিশ্বাস করো, আমি তোমার পেট আরোহীর টাকাই ভরাইনি। আমি নিজে কাজ করে তোমার টাকা দিতাম। কি এমন কাজ করতে তুই যাতে করে এতগুলো টাকা পেয়েছিস? আমি প্রতিদিন রিক্সা চালাতাম, তারপর যে টাকা হতো সেইগুলো তোমাদের দিয়ে আসলাম। মা, ও মিথ্যে বলছে। সাগর আমাকে প্রতিদিন বেলটা দিয়ে মারতো। দেখো সাগর আমাকে মারতে মারতে কি করে ফেলেছে। আরোহী নিজের শরীরের দাগ দেখালো। তুমি যদি আমার মেয়েকে না মারতে তাহলে এসব দাগ আসলো কি করে? এখন তুমি বলবে আমার মেয়ে নিজের ইচ্ছেই বেল দিয়ে দাগ করেছে, যাতে করে আমাদের সবার সামনে তোমাকে ছোট করতে পারে এবং তোমাকে বকা খাওয়াতে পারে। বাবা, আপনি একদম ঠিক বলেছেন। আরোহী এইগুলো নিজের ইচ্ছেই করেছে। আমি এই পর্যন্ত আরোহীর শরীরে হাতও দেইনি। বাবা, তুমি ওর কথায় বিশ্বাস করো না, ওই সব মিথ্যে বলছে। আপনারা বিশ্বাস করুন, আমি কোনো মিথ্যা বলছি না। মা, তুমি তো আমাকে বিশ্বাস করো, আমি আরোহীর শরীরে হাত তুলিনি। বিশ্বাস আর তোকে কোনোদিনও না। আর শুনে রাখ, তোর এই পাপের টাকা আমাদের আর চাই না, আর তোর মুখও আর কখনো আমাদের দেখাবি না। আমাদের জন্য তুই আজকে থেকে মরা।
যে ছেলে টাকার জন্য নিজের বউয়ের শরীরে হাত দিতে পারে সেটা কখনো আমার ছেলে হতে পারে না। তাই আজকে থেকে তুই আমাদের আর কখনো তোর মুখ দেখাবি না এবং আমাকে আর মা বলে ডাকবি না। ছেয়া চল আমরা বাড়ি যাব। ভাইয়া বিশ্বাস করতে পারছি না, তুই আমার ভাই, তুই আমার এত ভালো ভাবির গায়ে হাত তুলেছিস। ছি। শ্রেয়া, তুই তো আমাকে বিশ্বাস কর, আমি এইসব কিছুই করিনি। শ্রেয়াও চলে গেল। আমি ফ্লোরে বসে পড়লাম। আরোহী আমাদের সাথে বাড়ি ফিরে চল। না মা, আমি যাব না। কেন? আর তুই থাকলে যদি ওই পরে আবার তোকে মারে? আমার মনে হয় না ওই আর এমন কিছু করবে। তাছাড়া তোমরা তো আমার সাথে আছোই। তুই যা ভালো বুঝিস তাই কর। আরোহীর মা চলে গেল, সবাই চলে গেল, আর আমি বসে কান্না করতে লাগলাম। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।